শুরুতেই জানাবো বিএনপি সরকারের ১৮০ দিনের খবর। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম কোনো নির্বাচিত সরকার, ১.৫ দশক পর রাষ্ট্র পরিচালনায় আবারও বিএনপি। ৬ মাসে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন কিংবা জন আকাঙ্ক্ষা কতটা পূরণ হলো? সরকার প্রধান তারেক রহমানের আড়ম্বরহীন নীতি প্রশংসিত হয়েছে সব মহলে। চলমান সংকট আর আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় কোন পথে তার সরকার, জানাচ্ছেন শফিকুল হক। এই ছুটে চলা কি শুধুই উচ্ছ্বাস, নাকি একজন সরকার প্রধানকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিচ্ছবি? নির্বাচনের মাঠে যে জন আকাঙ্ক্ষা তারেক রহমানকে ক্ষমতায় এনেছে, দায়িত্ব নেয়ার পর সেই প্রত্যাশা কতটুকু পূরণ হলো? ৬ মাসের কাজে সেই মাপকাঠি নির্ধারণ না করা গেলেও গতিমুখটা বোঝার জন্য যথেষ্ট বলেই মনে করেন অনেকে। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। ভোট হওয়ার এক সপ্তাহের মধ্যে এবছরের ১৭ ফেব্রুয়ারি শপথের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতিগুলো শুধু ইশতেহারের পাতায় আটকে থাকেনি, শুরু থেকেই সেগুলোকে ধাপে ধাপে কর্মসূচিতে রূপ দেওয়ার চেষ্টা করেছে সরকার। বিএনপি নির্বাচনী ইশতেহারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ড। সামাজিক নিরাপত্তায় সবচেয়ে আলোচিত এই উদ্যোগ শুরুর ৪ মাসের মধ্যেই পাইলট প্রকল্পের কার্যক্রম শেষে মূল ফেজে সারা দেশে শুরু করেছে সরকার। একই সঙ্গে কৃষিকে দেয়া হয়েছে নতুন গুরুত্ব। কার্ডের মাধ্যমে কৃষকদের একটি কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী কয়েক বছরে পর্যায়ক্রমে কৃষকদের এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১০,০০০ টাকার কৃষি ঋণও মওকুফ করা হয়েছে। ফিরে এসেছে খাল খননের কর্মসূচি। জলাবদ্ধতা কমানো, সেচ ব্যবস্থা শক্তিশালী করা, কৃষি জমির উৎপাদনশীলতা বাড়ানো, গ্রামের অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত এই কর্মসূচি। আর জলবায়ু ও পরিবেশের প্রশ্নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা সরকারের অগ্রাধিকারের তালিকায়। তবে সরকারের প্রথম ৬ মাসের গল্প শুধু কর্মসূচির নয়, রাষ্ট্র পরিচালনার ধরনেও কিছু বার্তা দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী। ৬ মাসে সব প্রতিশ্রুতি পূরণ হওয়ার কথা নয়, তবে সরকারের নিজস্ব মূল্যায়নেও যেমন একদিকে দৃশ্যমান অগ্রগতির কথা বলা হচ্ছে, অন্যদিকে স্বাস্থ্য, ব্যাপক কর্মসংস্থান, পূর্ণাঙ্গ শিক্ষা সংস্কার সহ বেশ কিছু বড় প্রতিশ্রুতি এখনো দীর্ঘমেয়াদী বাস্তবায়নের পথে। ঘাটতি কোথায় এবং কেন, সেটিও অকপটই বলছেন সরকার প্রধান। এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান্ড অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। প্রতিশ্রুতির অনেকটাই শুরু হয়েছে, এখন বাস্তবায়নের পালা। সে পথেই এখন তারেক রহমানের সরকার। শফিকুল হক, একাত্তর, ঢাকা। আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ.কে.এম আসাদুজ্জামানকে দুর্নীতি দমন কমিশন দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। নতুন ২ কমিশনার হয়েছেন জাহাঙ্গীর আলম খান এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ভূঁইয়া। আব্দুল মোমেন কমিশনের পদত্যাগে ১৬৬ দিন নেতৃত্ব শূন্য থাকার পর সোমবার নতুন চেয়ারম্যান এবং ২ কমিশনার পেল দুদক। সোমবারও মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তাদের দায়িত্ব নেওয়ার কথা জানানো হয়। দুদক আইন অনুযায়ী যোগ দেওয়ার দিন থেকে তারা ৫ বছর দায়িত্বে থাকবেন। এর আগে দুদকের কমিশনের জন্য গত ২২ জুন ৫ সদস্যের বাছাই কমিটি গঠন করে সরকার। আপিল বিভাগের বিচারপতি রেজাউল হকের নেতৃত্বে ওই কমিটি চেয়ারম্যান ও কমিশনার পদের জন্য নাম সুপারিশ করে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তন করে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি নামে বিশেষায়িত ইউনিট গঠন করছে সরকার। এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এতে র্যাবের নাম বদলে এসআরবি বিধান রাখা হয়েছে। নতুন এই ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য আইনি কাঠামো নির্ধারণ করা হবে। নতুন আইনে নাগরিকদের অভিযোগ এবং এসআরবির সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি করা হবে। এছাড়া র্যাবের বর্তমান জনবল, আদেশ ক্ষমতা, কর্তৃত্ব, সুযোগ সুবিধা, তহবিল ও রেকর্ড সহ সংশ্লিষ্ট সব নতুন বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। চুক্তিভিত্তিতে কর্মরত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এহসানুল হকের মেয়াদ আরও 1 বছর বাড়িয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ সোমবার শেষ হয়। আজ থেকে তাদের মেয়াদ আরও 1 বছর বাড়ছে। এর আগে 2026 সালের 16 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান নাসিমুল গনি। তার আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে গত বছরের 12 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ পান সিনিয়র সচিব এহসানুল হক। এর আগে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ছিলেন। পোল্যান্ড ভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠান এলপিপিকে নিয়ে এবার মুখোমুখি তৈরি পোশাক খাতের 2 সংগঠন। বিজিএমই এর সাথে এলপিপির যৌথ বিবৃতিকে ব্যবসায়ীদের স্বার্থবিরোধী সমঝোতা বলে মনে করে বিকেএমইএম। ফলে রপ্তানির বিপরীতে আটকে পড়া টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, টাকা উদ্ধারে অতীতের অভিজ্ঞতার আলোকে প্রয়োজনে পদক্ষেপ নেওয়া হবে। জাহিদুল ইসলামের রিপোর্ট। রাশিয়ান ব্র্যান্ড পিস রিটেলের কাছে পণ্য পাঠানোর পর মূল্য পরিশোধ না করায় এলপিপির সাথে বিরোধ দেখা দেয় কয়েকজন পোশাক রপ্তানিকারকের। দীর্ঘ দেন দরবার এবং আলোচনায় বিষয়টি সুরাহা না হওয়ায় এলপিপির বিরুদ্ধে মামলা করেন রপ্তানিকারকরা। অনেকবার এলপিপিকে নক করেছে, এলপিপিকে সিসিতে এনেছি, তারাও সেটার কোনো ফিডব্যাক আমাদেরকে দিচ্ছে না। এবং এলপিপি আমাদেরকে একটা মেইলে বলছে যে উই আর নট লাইবল, কিন্তু তাদের মেইল আছে, তাদের গ্যারান্টি আছে এবং তারাই আমাদেরকে সমস্ত কন্ট্রাক্টগুলি পাঠিয়েছে। এলপিপি বিরুদ্ধে যখন আমরা একটা লিগ্যাল অ্যাকশনে গেছি, তখন তারা আমাদের সাথে আলোচনায় বসার উদ্যোগ নিল, কিন্তু তাদের কন্ডিশন হলো যে কেসটা উইথড্র করতে হবে। এমন পরিস্থিতিতে গেল 30 জুলাই এলপিপি জানায়, অনুকূল পরিবেশ ফিরে না আসলে বাংলাদেশ থেকে তারা ব্যবসা গুটিয়ে নেবে। এই ঘোষণার 10 দিন পর বিজিএমই এর সাথে যৌথ বিবৃতিতে এলপিপি জানায়, রপ্তানিকারকদের টাকা পরিশোধে তারা আইনিভাবে দায়বদ্ধ নয়। এফইএস এর সাথে যে $6.9 মিলিয়ন পেমেন্ট এখনো আসে নাই, তার মধ্যে বিজিএমই এর মেম্বারদের হলো 5 মিলিয়নের উপরে, অন্য সংগঠনের 1 মিলিয়ন। আমার মেম্বারদের কথা হচ্ছে যে তারা এলপিপির সাথে ব্যবসা কন্টিনিউ করতে চায়। অ্যাট দ্য সেম টাইম পেমেন্ট আনার ব্যাপারে এলপিপির কোনো লিগ্যাল অব্লিগেশন নাই। বিজিএমএ এর অবস্থান থেকে এই পেমেন্ট আনার জন্য চেষ্টা করবে। তবে পোশাক রপ্তানিকারক আরেক সংগঠন বিকেএমইএ বলছে, এলপিপি ও বিজিএমই এর যৌথ বিবৃতি ব্যবসায়ীদের স্বার্থবিরোধী। এই বিবৃতিটা দায়সারা গোছের। আমাদের এক্সপোর্টারদেরকে যেইভাবে ডমিনেট করে এখান থেকে সে মাল নেয়, এটা ওয়ার্ল্ডের কোথাও পারবে না। সুতরাং সে যে ঘোষণাটা দিয়েছিল, সেই ঘোষণা থেকে ফিরবে কিভাবে? সেই ফিরার জন্য গিয়া কাউকে ধরছে যে ভাই তোমরা আমার একটু রিকোয়েস্ট করো, আমি থাকি তোমাদের সাথে। ওইটাই বিজেপি করছে। ফিস রিটেলের ব্যাপারে এলপিপির কোনো দায় নেই, এই যে কথাটা বলছে, এই কথাটার সাথে আমি একমত না। এদিকে বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যবসায়ীরা চাইলে অতীতের মতো এবারও বিরোধ নিষ্পত্তিতে তারা ভূমিকা রাখবেন। কখনো কখনো স্টেট ইনভলভমেন্টও দেখা যায়, যে আমাদের দেশের বাণিজ্য মন্ত্রী বা অর্থমন্ত্রী ওই সকল দেশের বাণিজ্য মন্ত্রী বা অর্থমন্ত্রীর সাথেও কথা বলে যে আমাদের দীর্ঘ বা বড় অঙ্কের একটি এক্সপোর্ট প্রসিড আটকে গিয়েছে, সেটা যাতে আমরা পাই সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। পোল্যান্ডের এই প্রতিষ্ঠানটি একটি বড় বায়ার ছিল, তবে যেহেতু আমাদের একটি মোটা অঙ্কের এক্সপোর্ট প্রসিড তার কাছে আটকে আছে, আমরা আশা করব যে
এই টাকাটা সহসাই ফেরত আসবে এবং এই জন্য বাংলাদেশ ব্যাংক বা আমাদের যারা ট্রেড বডিগুলো আছে তারা যাদের যা প্রয়োজন সে পরিমাণ ভূমিকা রাখবে। বাংলাদেশের 250-র বেশি পোশাক কারখানা থেকে বছরে প্রায় $70 মিলিয়ন বা 850 কোটি টাকার বেশি মূল্যের পোশাক কেনে এলপিপি। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। আড়িয়াল খাঁ নদের ভাঙনে বিলীন হচ্ছে ফরিদপুরের সদরপুর উপজেলার চর বলাশিয়া এলাকার জনপদ। এরই মধ্যে নদীতে ভেসে গেছে শত একর জমি। এখন ভাঙনের মুখে রয়েছে কয়েকশো বাড়িঘর, গাছপালা এবং ফসলি জমি। এসব সহায় সম্পদ রক্ষায় ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মনিরুল ইসলাম টিটুর পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। গত 2 মাস ধরে ভাঙছে আড়িয়াল খাঁ নদ। এরই মধ্যে বিলীন হয়ে গেছে ফরিদপুরের সদরপুর উপজেলার প্রায় 1 কিলোমিটার এলাকা। ফসলি জমি, গাছপালা ও বাড়িঘর একে একে ভেসে গেছে পানিতে। এলাকার মানুষ বলছেন 2 মাস ধরে ভাঙন শুরু হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। তাদের দাবি বর্ষা মৌসুমে যেভাবে ভাঙন শুরু হয়েছে পানি কমলে আরো তীব্র হবে। আমাদের এখানে একটা ডক ছিল, নদী ভাঙতে ভাঙতে আমাদের এখানে চলে আসছে, তাই আমরা এটা সরাই নিয়ে আরেক জায়গায় চলে যেতেছি। আমরা বাড়ি ঘর নিয়ে বিপদ আছি, আরো 1 কিলো ভাঙতে ভাঙতে আইছে আর সামনে ভাঙা বাসে থাকতে হলে স্থায়ী বাদ ছাড়া আমাকে কোনো উপায় নাই। বাজার আমাকে এই গরু বাছুর নিয়ে এক ফিরো যে পরের জায়গায় ও পাশে ভেঙে গেছিল মালাদার জায়গায় হেন কোনে আবার ভেঙেছি আবার এই নাইছি 8-9 বার ভাঙতে ভাঙতে এখন সর্বশেষ। এলাকাবাসী আরো জানান ভাঙনের ঝুঁকিতে রয়েছে কয়েকশো বাড়িঘর, স্কুল সহ বিভিন্ন স্থাপনা। দ্রুত ভাঙন ঠেকানো না গেলে সবকিছু হারিয়ে যাবে। এমপি সাহেবের কাছে খুব অনুরোধ করা হয়েছিল যে আমাদের আর একটা প্যাকেজ দিলে আমরা এই বছরের মতো বাঁচতে পারবো। দুর্বিষহ অবস্থা, সহ্য করার মতো না। অনেক বাড়িঘর নাড়াইতে চাইলেও পারব না। যা করে তাই হবে, আর করবার কোনো ক্ষমতা নাই আমাকে। ভাঙনের কথা স্বীকার করে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। একই সাথে শুকনো মৌসুমে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়ার বিষয়েও পরিকল্পনা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হয়েছে, তারা ইতিমধ্যে জিও ব্যাগ ফেলে কিছুটা প্রতিহত করার চেষ্টা করেছে। আমরা আশা করি যে যতদূর সম্ভব ভাঙনটা আমরা এবারের মতো প্রতিহত করতে সক্ষম হব। গত কয়েক বছরে আড়িয়াল খাঁ নদের ভাঙনে সদরপুর উপজেলার শয়তানখালী, চর বলাশিয়া, চর মানায়ের, চর হরিরামপুরের হাজারো মানুষ নিঃস্ব হয়েছে। মনিরা কাজরি, ৭১। সিলেট নগরীতে জনসংখ্যা ও আয়তন বাড়লেও বাড়েনি বিশুদ্ধ পানির সরবরাহ। প্রতিদিন প্রায় 12 কোটি লিটার পানির চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে মাত্র 4.5 থেকে 5 কোটি লিটার। দীর্ঘমেয়াদী সমাধানে 800 কোটি টাকার পানি শোধনাগার প্রকল্পের পরিকল্পনা থাকলেও ওয়াসার কার্যক্রম শুরু না হওয়ায় তা আটকে আছে। মুহিদ্দিদারের রিপোর্ট। সিলেট নগরীর 42টি ওয়ার্ডের মধ্যে নিয়মিত পানি পায় 24টি ওয়ার্ডের বাসিন্দারা। 15টি ওয়ার্ডে এখনো গড়ে ওঠেনি পানি সরবরাহের নেটওয়ার্ক। বাসিন্দারা অভিযোগ করেন তারা নিয়মিত পানির বিল পরিশোধ করলেও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না। অনেক সময় একদিন পানি পেলেও পরবর্তী 2 দিন পানি থাকে না। আবার যে সময় পানি আসে সেটিও থাকে ময়লা ও ব্যবহারের অনুপযোগী। পানি মাঝে মাঝে আইলে পানির প্রচুর ময়লা পানি ব্যবহার করা যায় না, খাওয়া যায় না। সিটি কর্পোরেশনের যে পানিটা আমরা পাই সেটা রেগুলার পাই না, এটা 1 দিন বা 2 দিন পরে পরে, এবং যে পরিমাণ সাপ্লাই আসে এই পরিমাণে আসলে দৈনন্দিন জীবনে এটা আমাদের জন্য পর্যাপ্ত না। সিটি কর্পোরেশনের দাবি একটাই, আমাদের লাইনগুলো চেক করুক, দেখুক আমরা ঠিকমতো পানি টুনি পাইনি, তারা চেক করলেই তো বুঝতে পারবো। প্রায় 10 লাখ মানুষের নগরীতে প্রতিদিন পানির চাহিদা প্রায় 12 কোটি লিটার, অথচ সিটি কর্পোরেশন সরবরাহ করতে পারছে 4.5 থেকে 5 কোটি লিটার। সিলেটের মহানগরীতে পানির একটু সমস্যা যাচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি এই চেঙ্গের খালের পানিটা শোধনাগারে এনে আমরা বিশুদ্ধ পানি নগরবাসীকে আমরা দিতে পারবো। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জানান দীর্ঘমেয়াদী সমাধানে চেঙ্গের খাল ও কুশিয়ারা নদীর পানি এনে শোধন করে সরবরাহের পরিকল্পনা রয়েছে। তবে 800 কোটি টাকার পানি শোধনাগার প্রকল্পটি ওয়াসার কার্যক্রম শুরু না হয় আটকে আছে। একটা ওয়াসা ফর্ম হওয়ার জন্য একটা গেজেট হয়েছে, যদিও গেজেট হয়েছে কিন্তু পরবর্তী সময় আবার বলে দিয়েছে যে ওয়াসা কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশন এই কার্যক্রম অব্যাহত রাখবে। ওই ফিজিবিলিটি স্টাডির মধ্যে আরেকটা ছিল, পরবর্তী ছিল কুশিয়ারা থেকে সেখানে আরেকটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করতে হতো। তা ওনাদের ছিল এইটা ছিল এই যে ফ্যাসিলিটি আপ টু 30
2030 পর্যন্ত কিন্তু আমাদের মিট আপ হইতো। সিটি কর্পোরেশনের দাবি প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্তমান সরবরাহের পাশাপাশি আরও প্রায় 5 কোটি লিটার পানি যোগ করা সম্ভব হবে। আল ইমরান, ৭১। মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের 500 শিক্ষার্থীর পাঠদান। 25টি অনুমোদিত পদ থাকলেও তাতে নিয়োগ নেই। অনেক সময় পড়ানোর জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি নিয়ে এলাকার শিক্ষিত যুবকদের ডেকে আনা হয়। এদিকে জরুরি ভিত্তিতে 3 জন শিক্ষক চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছেন জেলা প্রশাসক। মিলন পাটোয়ারির তথ্য ছবিতে প্রতিবেদন। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে শিশুদের জন্য 1975 সালে প্রতিষ্ঠিত দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় 2013 সালে সরকারি হয়। স্কুলটিতে পড়াশোনা করছে প্রায় 500 শিক্ষার্থী। তবে এই 500 শিক্ষার্থীর জন্য রয়েছেন মাত্র একজন শিক্ষক। তিনি ক্লাস নিচ্ছেন মানবিকের, আবার কখনো বিজ্ঞানের। অথচ স্কুলটিতে প্রধান শিক্ষক সহ 25 জন শিক্ষক থাকার কথা ছিল। সায়েন্সের টিচার না থাকার কারণে অনেকে এখানে ভর্তি না হয়ে শহরমুখী হয়ে যায়। যে কোনো ব্যক্তিকে বলবে যে এটা অসম্ভব, কারণ একজন টিচার দিয়ে একটা স্কুল পরিচালনা করা সম্ভব নয়। পর্যাপ্ত শিক্ষক বলতে এখানে শিক্ষক শূন্য, একজন শিক্ষক আছে, শুধু সরকারি শিক্ষক। তার দ্বারা একটা স্কুল কিভাবে চালানো সম্ভব এটা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করা হলেও তারা উত্তর দিচ্ছে না। দুটি বিভাগ আছে, সায়েন্স বিভাগ, আর্টস বিভাগ, কিন্তু এগুলোর কোনো ধরনের শিক্ষক নাই। শিক্ষক না থাকার কারণে আমাদের পড়াশোনা অনেক ব্যাহত হচ্ছে, আমরা মেধাশূন্য হয়ে যাচ্ছি দিন দিন। আমরা চাই আমাদের বিদ্যালয়ে যত দ্রুত সম্ভব সকল বিষয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হোক। প্রায়ই শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিয়ে এলাকার শিক্ষিত যুবকদের ডেকে এনে চলে পাঠদান। এই অবস্থায় উদ্বিগ্ন অভিভাবকরাও। এখানে ছাত্রছাত্রী 700-র মতন, একজন টিচার দিয়ে কি ছাত্রছাত্রী লেখাপড়া তো হবে না। আমরা এই দহগ্রাম স্কুলে আমরা শিক্ষক চাই। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, শিক্ষক চেয়ে অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু সমাধান হয়নি। এখন তিনি সহকারী শিক্ষক, আবার প্রধান শিক্ষকও। বিষয়ভিত্তিক 5 জন, তার মধ্যে বাংলা, ইংরাজি, গণিত, সামাজিক বিজ্ঞান আর ব্যবসায় শিক্ষা। এই 5 জনের মধ্যে 4 জনেই চলে গেছে, আমি শুধু খালি বাংলা আছি, আর প্রশাসনিক তো আগেই চলে গেছে। সমস্যার সমাধানে জরুরি ভিত্তিতে 3 জন শিক্ষক চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছেন জেলা প্রশাসক। আমরা ইতিমধ্যে শিক্ষা বিভাগের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেছি। তারা বলেছেন যে অচিরেই কিছু শিক্ষক এখানে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া তারা গ্রহণ করবেন। আমরা আশা করি কিছু শিক্ষক এখানে নিয়োগ প্রাপ্ত হলে এখানকার যে শিক্ষা কার্যক্রম সেটা অব্যাহত থাকবে, এবং এই যে একটা ছিটমহলের যে শিক্ষা কার্যক্রম এবং তার উন্নয়ন সেটি এখানে অব্যাহত থাকবে। এদিকে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা নিজেরাই প্রতীকী শিক্ষক সেজে শুরু করেছেন আন্দোলন। বনশ্রী হালদার, ৭১। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল, থাকুন ৭১-এর সাথে।